আজকে আপনাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমি দেখাইছিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল বক্স সিলেকশন, বক্স ক্রিয়েট করা, এরপর ম্যাঙ্গো, গ্রাফস ফ্রুট এটা মিস করে গেছিলাম, এটা আজকে দেখাই দিব, এগুলো আজকে দেখাই দিব। ওকে, তাহলে আজকে আমরা আঙ্গুর ফল যে থোকা থাকে ওইগুলো থেকে শুরু করি। গ্রুপটা ভালোভাবে বুঝে যাবো আজকে। খেয়াল করেন, আমরা এই সিলেকশন শিখেছি, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল শিখেছি। এরপর এখানে এই যে রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করা দেখেছি আমরা, এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়া শিখেছি এবং এলিপস নেওয়া শিখেছি, এমনকি পলিগনও নেওয়া শিখেছি। এগুলো আরও ডিটেলসে আমরা দেখব। তার আগে আমরা হচ্ছে এলিপস দিয়ে আমরা আঙুর ফল তৈরি করা দেখব। এখন খেয়াল করেন, এরকমভাবে ড্র্যাগ করে আমি একটা আঙুর ফলের শেপ ড্র করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লাইন টুল, লাইন টুলে রাইট বাটন ক্লিক করলে অথবা লেফট বাটন ক্লিক করে চেপে ধরলে এরকম আর্ক টুল দেখতে পারবেন। তো এটাতে থাকা অবস্থায় আমি যদি এইভাবে ড্র করি তাহলে এই ধরনের আপনারা আঙুর ফলের বোটা তৈরি করতে পারবেন। এরপর এখানে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আবার এলিপস টুলে গিয়ে এরকমভাবে একটা বৃত্ত ড্র করতে পারি। এটা একটু ছোট করলে ওই মাঝের সাদা অংশটুকু আর থাকবে না, এটা জুম করে কাজ করবেন। এরপর আচ্ছা, আপাতত আপনারা এটা তৈরি করে দেখান। এরপর আমরা গ্রুপ আনগ্রুপ এগুলো দেখব। আচ্ছা, এখানে দু একজন নতুন আছেন, আমি তাদের উদ্দেশ্য করে আমি একটু দেখাচ্ছি, আর আপনারা যারা পারেন তারা নিজেরা ট্রাই করেন। এদিকে যারা নতুন আছেন তারা একটু খেয়াল করেন। আমি নিউ ফাইল, এখানে যখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম, এটা নিউ ইন্টারফেস, এখানে নিউ ফাইলে ক্লিক করে আমরা 1000 বাই 1000-এ একটা আর্টবোর্ড নিব। এখানে পরিমাপের একক এটা দেখবেন যে পিক্সেলে আছে কি না, না থাকলে এখান থেকে ক্লিক করে পিক্সেলে সিলেক্ট করবেন এবং এখান থেকে এখানে 1000 লিখে দিবেন। এখানে ডাবল ক্লিক করে, মানে মাউসের লেফট বাটনে দুইটা ক্লিক করে সিলেক্ট করে এখানে আপনি কিবোর্ড থেকে 1000 লিখবেন, লিখে ক্রিয়েট করবেন। তারপর এরকম একটা আর্টবোর্ড আপনার সামনে আসবে, এখানে আপনারা আঙ্গুর ফলটা ড্র করবেন। এখানে এই যে এলিপস টুলে থাকা অবস্থায় এরকম একটা আঙ্গুর ফল ড্র করবেন, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টেনে ধরবেন। এরপর এই যে লাইন টুল আছে, লাইন টুলের দ্বিতীয়টা আর্ক টুল, এটাতে থাকা অবস্থায় আপনি জাস্ট এইভাবে জাস্ট ড্র করবেন। এরপর এলিপসে আসার পরে জুম করে নেবেন, এই গোড়ায় একটা এরকম বৃত্ত তৈরি করার চেষ্টা করবেন। ব্যাস এতটুকুই। সবাই দেখেন, ট্রাই করেন পারেন কিনা। একদমই সহজ স্টেপ, কিন্তু সবাই তো আর কম্পিউটারে অভ্যস্ত না, এই জন্য সবার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আমি আরেকবার প্রথম থেকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমি একটু জুম করে কাজ করব, যেহেতু আঙুর ফলগুলো বেশি জুম না, এই এতটুকু। এবার দেখেন আমি এলিপস টুলে কিভাবে আসলাম, এটা তো থাকে রেক্ট্যাঙ্গেল, রাইট বাটন ক্লিক করে এলিপসে আসলাম, আসার পরে এভাবে একটা ড্র করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করেছি। এরপর আর্ক টুলের সাহায্যে আমি এইভাবে একটা দাগ নিয়েছি। এরপর আবার এলিপসে এসে একটু জুম করে ছোট করে একটা এলিপস নিলাম। তো এইভাবে একটা আঙ্গুর ফল তৈরি করবেন। এবার দেখেন এগুলো কিন্তু পার্ট পার্ট আলাদা আলাদা হবে। আচ্ছা, এখানে দেখেন এক একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে গ্রুপ করা। এটা এইদিকে খেয়াল করেন সবাই, এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। এই যে তিনটা জিনিসের সমন্বয় এটা তৈরি না,
এই যে দাগ, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, তো এই তিনটাকে গ্রুপ করেছি কিভাবে, এভাবে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা অবজেক্ট থেকে এই যে গ্রুপ অপশন এখানে ক্লিক করলে এটা একসাথে হয়ে যাবে। এটা এখন ক্লিক করে ধরে সরালে একসাথে সরবে। এরপর দেখেন আমরা ডুপ্লিকেট করা শিখেছিলাম ওই যে মধুমাছির যে চাক তৈরি করার দিনকে। তো ওই দিনকে অল্টার প্রেস করে মাউসের কার্সরটা অবশ্যই এর উপরে রাখতে হবে এবং এটা সিলেকশন টুলে থাকতে হবে। অল্টার চেপে ধরে এভাবে ডুপ্লিকেট নিতে হবে, অল্টার চেপে ধরে এভাবে ডুপ্লিকেট নিতে হবে। নেওয়ার পর আমরা রোটেট করা শিখছিলাম না, এই দেখেন এখান থেকে এভাবে রোটেট করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রোটেট করবেন। এটা করেন তো সবাই। রোটেট করা তো সবাই পারেন তাই না? সিলেক্ট করে মাউসের কার্সরটা যখন এই কর্নার বরাবর নিব, যখন এরকম তীর চিহ্ন হবে দুই দিকে বাঁকা, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ডানে মানে রোটেট করলে এটা রোটেট হবে। এবার এই তিনটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা চাইলে এটাকে এরকমভাবে রোটেট করতে পারি। আচ্ছা সবাই পেরেছেন তাই না? আসলে একদম সহজ স্টেপ, তারপরেও সবাই নতুন তো কম্পিউটারে অভ্যস্ত না, এজন্য সবাইকে সমস্যা ফেস করতে হচ্ছে। এবার দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, সবাই এবার খেয়াল করেন। এলিপস টুলে থাকা অবস্থায় এভাবে ড্র করবেন আর যতটা সম্ভব ছোট করার চেষ্টা করবেন, বেশি ছোট না। তারপর আর্ক টুলে গিয়ে, আচ্ছা একটা জিনিস অনেকে দেখছি এই প্রবলেম ফেস করছে, সেটা হচ্ছে এই কালার ফিল কালারটা নান থাকছে, এরকম নান থাকলে হবে না। নান থাকলে কি করবেন, এই ডিফল্ট কালার এই যে ছোট একটা আইকন এখানে ক্লিক করবেন, করার পরে ড্র করবেন, তাহলে ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই থাকবে। এরপর আর্ক টুলে গিয়ে এভাবে একটা বোটা তৈরি করবেন। এরপর এখানে একদম জুম করে ছোট করে, বেশি বড় করলে এটা মাঝখানে সাদা অংশ থেকে যাবে, ছোট করে এরকম একটা সার্কেল ড্র করবেন। এরপর এই তিনটা জিনিস ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম এই পাশে একটা এই পাশে একটা। এরপর ডান সাইডেরটা কিংবা বাম সাইডেরটা রোটেট করে এই বোটার সাথে মিলাই দিলাম। এবার এটাও রোটেট করে এই বোটার সাথে মিলিয়ে দিলাম। তো এবার এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর এটা একটু রোটেট করলাম, এটার একটা ডুপ্লিকেট নিলাম। সবাই তো বুঝতে পারছেন তাই না, সহজ বিষয়। এরপর এটা এর সাথে মিলাই দিলাম। এরপর এই তিনটাকে ধরে এখানে ছাড়লাম। আচ্ছা এই তিনটা আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, তাহলে সরাতে সমস্যা হবে না। অল্টার চেপে ধরে এটা ডুপ্লিকেট নিলাম। এখন দেখেন, এখন আমরা নতুন কিছু দেখব, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। সবাই দিকে খেয়াল করেন, এখন আমরা নতুন কিছু দেখব, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। এখানে দেখেন আমার এইটাকে প্রথম যে আঙ্গুর ছিল এই থোকার নিচে পাঠাতে হবে। তাহলে কি করতে পারি, এটার পিছনে পাঠানোর উপায় হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা। তাহলে দেখেন ওর পিছনে চলে গেল। এখন যে শর্টকাট কি ইউজ করলাম, এটার ম্যানুয়ালভাবে যেভাবে করতে পারি সেটা এদিকে খেয়াল করেন। এই যে আঙুরের থোকাটা আমি সিলেক্ট করলাম, এটাকে আবার আমি উপরে নিয়ে আসবো। সেটা কিভাবে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছেন, এই চারটা অপশন আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে লেখা রয়েছে ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্টে শর্টকাট কি হচ্ছে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা। তো এটা প্রেস করলে কি হবে, যতগুলো আর্টবোর্ডের উপরে যত অবজেক্ট আছে সবার উপরে উঠে আসবে। আর ব্রিং টু ফরওয়ার্ড মানে একটা অবজেক্টের উপরে উঠবে। সেন্ড টু ব্যাকওয়ার্ড এটার মানে হচ্ছে একটা অবজেক্টের নিচে যাবে। আর সেন্ড টু ব্যাক মানে সবার নিচে চলে যাবে। কথাটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমি এবার প্র্যাকটিক্যালে বোঝাই।
আমি কিছু শেপ ড্র করছি, এগুলোর এক একটার কালার এক এক রকম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে আমি অনেকগুলো শেপ নিলাম একদম কাছাকাছি, এবং এখানে আমি দেখতে পাচ্ছি পিছন থেকে উপরের দিকে একটার পর একটা আছে। আমি এক একটার কালারও এক এক রকম দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ভালো করে খেয়াল করেন, সব ইজি বিষয়। দেখেন এই যে একদম ব্লু পিছনের যে শেপটা, এটাকে আমি সবার উপরে উঠাতে হলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এই যে সেন্ড টু ফ্রন্ট, এটা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল, মানে কিবোর্ডের ডান সাইডে নিচে শিফট এবং কন্ট্রোল পাশাপাশি আছে, ওই দুটো চেপে ধরে একই সাথে চেপে ধরে আমি যদি এই পি এর ডান সাইডে যে দুইটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট এবং এই লেফট সাইড, থার্ড ব্র্যাকেট রাইট সাইড, তো রাইট সাইডেটা ক্লিক করলে একদম উপরে উঠে আসে। আচ্ছা আমি এখানে জাস্ট এটা সিলেক্ট করব, যেটাকে উপরে নিচে পাঠাতে চাই সেটাকে সিলেক্ট থাকতে হবে। তারপরে এই দেখেন এটা সবার উপরে উঠালাম, থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা প্রেস করে আবার থার্ড ব্র্যাকেট লেফট সাইডেটা প্রেস করে সবার নিচে পাঠালাম। এবার ওর মাঝে যে অপশন দুইটা ছিল না, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড একটা হচ্ছে ফরওয়ার্ড, সেটা দিয়ে কী করতে হবে দেখেন, আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা ক্লিক করলে, আচ্ছা হ্যাঁ একটা একটা করে উপরে ওঠার কথা, এই তো একটা একটা করে দেখেন একটা করে অবজেক্টের উপরে উঠছে, একটা করে ক্লিক করছি একটা করে অবজেক্টের উপরে উঠছে, আবার কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট লেফট সাইডেটা ক্লিক করছি একটা করে অবজেক্টের নিচে যাচ্ছে। তো আমরা ভালো করে অ্যারেঞ্জের কাজটা শিখে নিব। সবাই এভাবে 4টা 5টা হচ্ছে শেপ ড্র করেন, একদম কাছাকাছি রাখবেন, আমি যেভাবে নিয়েছি সবগুলোর কালার চেঞ্জ করবেন, মানে অবজেক্টগুলো ধরে উপর থেকে কালারগুলো চেঞ্জ করবেন, নিয়ে আমরা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এটা ভালোভাবে শিখে রাখি, মানে অ্যারেঞ্জের কাজটা। এটা যদি সবার হয়ে থাকে এরকম শেপ ড্র করা, তারপর আমি আবার ভালো করে বোঝাবো, সবাই এভাবে শেপ ড্র করেন। আর এক একটা শেপের কালার এক এক রকম দিন, কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে ডাক দেন, আমি আসছি। ফেলে রেখে দাও, টাইম তো আছে। আচ্ছা এদিকে খেয়াল করেন, সবাই তো এটা নিয়েছেন তাই না? এবার খেয়াল করেন আমরা অ্যারেঞ্জটা ভালো করে বোঝার চেষ্টা করব। অ্যারেঞ্জ মানে একটা অবজেক্টের পিছনে নিয়ে সামনে নিয়ে আসা, সহজ ভাষায়। এই দেখেন আমি পিছনে যে কালো শেপটা আছে এটাকে এক স্টেপ মানে সবার উপরে আনতে হলে কি করতে হবে, অবশ্যই এটাকে আগে সিলেক্ট থাকতে হবে। সিলেকশন টুল কোনটা, প্রথম টুলসটা, এটা দিয়ে আমি কালো যে শেপটা এটাকে সিলেক্ট করেছি, করার পর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখানে আসার পরে দেখেন এখানে 4টা অপশন পাবেন। এই 4টার মধ্যে প্রথমটার মানে কি, সবার উপরে উঠে যাওয়া, এটাই দেখেন ক্লিক করলাম, দেখেন সবার উপরে উঠে আসলো। এইবার আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে গেলাম, এবার এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আবার আমি অ্যারেঞ্জে গেলাম, যে এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে এক স্টেপ করে উপরে যাওয়া, দেখেন লালের উপরে উঠে যাবে এখন, এই যে সরি হয়নি, অ্যারেঞ্জ ফরওয়ার্ড, দেখেন লাল শেপটা, মানে লাল শেপ তো একটা ছিল ওইটার উপরে উঠেছে। তো এইভাবে আমরা তো বারবার ম্যানুয়ালভাবে করতে গেলে এটা সময় সাপেক্ষ, আমরা শিখব কি শর্টকাট কি। তো কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল এবং শিফট চেপে ধরলে সবার উপরে আসবে, এবং কন্ট্রোল শিফট চেপে ধরে যদি ব্র্যাকেট চাপা হয় সবার উপরে এবং সবার নিচে পাঠানো যায়। আর যদি একটা একটা পিছনে উপরে নিতে চান সেক্ষেত্রে জাস্ট কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড না হলে রাইট সাইডের দিলে উপরে উঠবে, লেফট সাইড ক্লিক করলে নিচে যাবে। কথা ক্লিয়ার? দেখেন এক স্টেপ করে পিছনে, এটা এটা বুঝতে পারবেন না, নিচেরটাই ধরতে হবে, এই নিচেরটা দিয়েই আপনারা ট্রাই করেন। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট রাইট সাইড ক্লিক করলে উপরের দিকে আসবে। আচ্ছা এটা তো সবাই বুঝেছেন তাই না, নাকি আরেকবার বলবো? তাহলে ট্রাই করেন সবাই।
আপু চার্জার নিয়ে এসছেন? চার্জারটা দেন তো। এখানে তো কয়েন ও পিছনে পিছনে এখানে দিও না, পিছনেরটাই দাও। ওই ওখানে রাখো, দরকার হয় ল্যাপটপ ওখানে রাখো। স্টুডেন্ট ব্র্যান্ডিং এর উপর গিগ দিলে তো ডাইরেক্ট মানে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, সাপোর্টে কথা বলা লাগবে না। হ্যাঁ আচ্ছা, এটা করতে সমস্যা হচ্ছে কার কার? একটু হাত তোলেন তো। সমস্যা হচ্ছে কার কার? তাহলে এটা ক্লিয়ার শেষ করছি, আমি পরের স্টেপে যাই। দেখেন আমরা ছিলাম কোথায়? আঙ্গুর ফলের এই থোকার যে অলটা চেপে ধরে যখন আমরা এর হচ্ছে ডুপ্লিকেট নিচ্ছি তখন এটা উপরে চলে আসছে। তো এটা আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে ওই যে থার্ড ব্র্যাকেট আছে ওটা লেফট সাইডেরটা মানে বাম পাশেরটা প্রেস করলে নিচে চলে যাবে, আর রাইট সাইডেরটা প্রেস করলে উপরে উঠে আসবে। তো আমি নিচে পাঠাই দিলাম লেফট সাইডেরটা প্রেস করে। এখন অনেকের মনে হতে পারে এই যে এত এত শর্টকাট কি, তারপর হচ্ছে এত ফাংশন, এগুলো কি আমাদের মাথায় থাকবে? বিশ্বাস করেন এইগুলো একদম ইজি, সব মনে থাকবে। কাজ করতে করতে সব একদম মানে আপনার মাথার আগে আপনার হাত কাজ করবে। আচ্ছা দেখেন, এভাবে সবাইকে থোকা বানাতে পেরেছেন? আচ্ছা দ্রুত এটা করেন, দ্রুত করেন। এটা তো সম্পূর্ণটা দেখালাম, এবার এটা দ্রুত শেষ করেন। আমরা আঙ্গুর ফলের থোকা বানানো শিখে গেলাম। এর মাধ্যমে আমরা অ্যালাইন শিখলাম, অ্যালাইন না অ্যারেঞ্জ শিখলাম, গ্রুপ ভালোভাবে শিখলাম। এরপর ম্যাজিক ওয়ান টুলটা আমরা দেখব, ল্যাসো টুলটা দেখব। খেয়াল করেন আমরা এই প্রথম টুলস দুইটা তো দেখলাম, তাই না? এরপরে যে দুইটা টুল ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুল, এই দুইটা ভালোভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা, যে আঙ্গুরটা তৈরি করছি এটা আমি সাইড করে রাখছি, সম্পূর্ণটা সিলেক্ট করে এটা সাইড করলাম। এইবার আচ্ছা আপনারা মাউস চালাচ্ছেন কে কে? আমি যে নতুন কিছু দেখাচ্ছি এটা শিখবেন না? আপনি তো এমনি বুঝতে পারছেন না সহজে, তা আবার ওইটা দেখছেন কেন? মাউস আর চালানো যাবে না, নতুন কিছু দেখাচ্ছি, এখন এদিকে খেয়াল করতে হবে। দেখেন আমরা গত দিনের মতো এই ম্যাজিক ওয়ান টুল দেখার জন্য আমরা আবার সেই বিস তৈরি করতে পারি, মানে বিস বক্স। এই যে পলিগন টুলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে থাকা অবস্থায় আমি যদি সাধারণভাবে এবার ড্র করি দেখবেন এটার মাপ ব্যাকাঝোকা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এর সমাধান কি, শিফট প্রেস করা। শিফট প্রেস করে এরকম একটা বক্স ড্র করলাম। এটা সিলেক্ট করা, দেখেন এটা সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে এর সমাধানকে এটা এরভাবে সিলেক্ট করে এরকম ডিফল্ট কালার দেওয়া, মানে এখানে ফিল কালারটা নাই, ফিল কালারটা নান হয়ে আছে। এখানে ক্লিক করলে ফিল কালারটা হোয়াইট হয়ে যাবে। বোঝেননি না অনেকে? দেখেন আমি এবার বোঝাচ্ছি। এই দেখেন এটা অনলি স্টক কালার রয়েছে। তো এটা আচ্ছা আমি এই ফিল অ্যান্ড স্টকটা আগে ভালো করে বোঝাই দিই সবার। এদিকে খেয়াল করেন, পিছনে কথা বলো না, ওদের মনোযোগ তোমাদের দিকে চলে যাবে। এখন আমি ফিল অ্যান্ড স্ট্রোকটা ভালো করে বোঝাই। আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিচ্ছি, এটাতে অনলি স্ট্রোক রয়েছে। আমি আরেকটা ড্র করছি শেপ, ভালো করে বুঝবেন তাহলে বুঝে যাবেন আসলে ফিল অ্যান্ড স্ট্রোক আসলে কী জিনিস। এটাতে আমি ফিল কালার দেখেন এটাতে নান রয়েছে, সিলেক্ট করলে তাহলে বুঝতে পারবেন এর অবস্থান কি। তো এটাতে আমি রেড কালার ফিল দিচ্ছি। স্ট্রোকটা আমি একটু পিটিটা বাড়িয়ে দিই তাহলে ভালো করে বুঝবেন। এটাতে শুধুমাত্র স্ট্রোক আছে, এটাতে ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই আছে। আরেকটা আমি শেপ ড্র করব, সেটাতে শুধুমাত্র ফিল কালার রাখবো। এটা তো গতবারও ভালো করে বোঝাইছি তাই না? তারপরেও অনেকের বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারা সবাই নতুন। দেখেন
এটাতে শুধু ফিল কালার রয়েছে, একটা কালার। এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার রেড, স্টক কালার ব্ল্যাক, আর এটাতে শুধুমাত্র স্টক কালার। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন, আমি একটা পলিগন নিচ্ছি, এটা শিফট প্রেস করে ধরে, মানে শিফট ধরেই রাখেছি, আগে মাউসের লেফট বাটন ছাড়লাম, এবার এটাতে আমি শুধুমাত্র একটা কালার দিব। দেখেন, ভালো করে দেখেন, আমি যেটা বোঝাচ্ছি এটা আমি আগে কখনো দেখাইনি আপনাদের। এখানে ফিল স্ট্রোক আমরা চেঞ্জ করেছি আগে এখান থেকে। এখন এটা ভালো করে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ফিল কালার। আমি যদি এখন ফিল স্ট্রোককে ফিলে কনভার্ট করতে চাই, তাহলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। সবাই আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি মাউসটা কোথায় ইন্ডিকেট করছি। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন একবারে। এবার এটার কালার আমি এই অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এবার এটা শিফট ধরে এবং অল্টার ধরে, একই সাথে শিফট এবং অল্টার ধরে টানছি। শিফট ধরেছি যাতে করে ডানে বায়ে না যায়, এটা সমানে থাকে। আর অল্টার প্রেস করেছি কি জন্য? কপি বা ডুপ্লিকেট নেওয়ার জন্য। এবার দেখেন কন্ট্রোল এই অবস্থায়, মানে এটা দেখেন সিলেক্ট আছে। এখন যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে কন্ট্রোল ডিতে আর কাজ হবে না, আমার ওই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে। কন্ট্রোল ডি এরকম করে একটা একটা করে প্রেস করতে থাকবেন, চেপে ধরে রাখলে একবারে অনেক হয়ে যাবে। এবার এই সবগুলোকে ধরবেন, সবগুলোকে কিভাবে সিলেক্ট করবেন? এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, করার পর অল্টার চেপে ধরে এটা একটু নিচের দিকে নিয়ে আসবেন। এরপর এই দুইটা লাইনই ধরলাম, মানে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য গত দিনের বিষয়টা কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি, এরকম হলো। এবার খেয়াল করেন আমি যে ম্যাজিক ওয়ান টুলের ব্যবহারের জন্য এটা কি জন্য নিয়ে আসলাম, খেয়াল করেন আমি নিচের দুইটা লাইন আমি একরকম কালার দিচ্ছি, তারপরে দুই লাইন কিভাবে সিলেক্ট করছি, এভাবে ড্র্যাগ করে যতটুকু বাউন্ডারি থাকছে ওইটার ভিতরে যা থাকবে, এই তিন লাইন সিলেক্ট হয়ে গিয়েছে। এটার কালার অন্য একটা কালার দিচ্ছি, সিলেক্ট করলাম, এটার কালার অন্য একটা কালার দিচ্ছি। এভাবে আমরা সবগুলো আলাদা আলাদা করছি, দেখেন। এইবার এই আর্টবোর্ডের ভিতরে যেখানে যেখানে ধরেন এই কালার আছে, এটাকে অরেঞ্জ কালার বলা হচ্ছে, তো এই অরেঞ্জ কালারগুলো আমি সব যদি একবারে সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের এই ম্যাজিক ওয়ান টুল কাজে দিবে। দেখেন ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় আমি যদি একটাতে ক্লিক করি তাহলে সব অরেঞ্জ কালারগুলো সিলেক্ট হয়ে গেল, সব অরেঞ্জ কালার সিলেক্ট হয়ে গেল। এবার আমি চাইলে সিলেকশন টুলে থাকা অবস্থায় এগুলোকে মুভ করে সরাতে পারি, মানে অরেঞ্জ কালারগুলো আমি বের করে নিয়ে আসলাম, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে আসলাম। এবার যদি চাই যে এইগুলোর কালার আমি চেঞ্জ করব সেটাও পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সেম কালারগুলোকে সিলেক্ট করা, সেম কালার সেম ফন্ট, মানে লেখার ধরন, এগুলো আমরা চাইলে সিলেক্ট করতে পারবো একই সাথে। তারপর দেখেন আমি এই সবগুলোকে ধরে এর একটা ডুপ্লিকেট সরাই নিচ্ছি। এবার দেখেন আমি যদি চাই যে এখানে সবুজ যত কালার রয়েছে সবগুলোকে সিলেক্ট করবো, ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করব, সব সিলেক্ট হয়ে যাবে। এগুলোর এবার চাইলে কালার চেঞ্জ করতে পারবো। তো এটা সবাই ট্রাই করেন। তো যদি বিচ বক্স তো আগেও আপনারা ক্রিয়েট করেছেন, আশা করি এবার খুব সহজে ট্রাই করতে পারবেন। হয়েছে? আচ্ছা, সবাই ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখেছেন তাই না? এবার দেখেন এর ভিতরে একটু অ্যাডভান্স জিনিস দেখেন।
এবার দেখেন আমরা এখন যেটা দেখলাম এতক্ষণ একদম সহজভাবে দেখলাম, এর ভিতরে একটু অ্যাডভান্স আছে। সেটা হচ্ছে ধরেন একটু সামান্য কালার যখন পরিবর্তন হয়ে যায়, যখন এই কালারের সামান্য হচ্ছে এইটা, মানে সামান্য চেঞ্জ, তাই না? কালার একই রকম মনে হচ্ছে। দেখেন এখানে খেয়াল করেন, আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করি, দেখেন এই তিনটে লাইন সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমি কি এই তিনটে কালার কি একই কালার? তিনটা তিন রকম কালার। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে টলারেন্স চেঞ্জ করতে হবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি এই যে এই টুলসের উপর, তাহলে একটা পপ আপ আসবে ম্যাজিক ওয়ান টুলের, এখানে টলারেন্স আছে 32। এটা যদি আমি 10 করে দিই, অথবা এর থেকেও কম হতে পারে, তখন আমি যদি একটা ক্লিক করি, দেখেন শুধুমাত্র যেই কালার সিলেক্ট করব সেই কালারই সিলেক্ট হবে। মানে বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা দেখেন এই যে টলারেন্স, আমি কিন্তু আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে বোঝাই। দেখেন প্রথমে ডিফল্টভাবে আমাদের টলারেন্স থাকে 32। টলারেন্স মানে কি? এ যে হচ্ছে সিলেক্ট করবে, আমাদের এই প্রথম চারটা টুলস হচ্ছে সিলেকশন টুল। এটা তো নর্মাল সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ল্যাসো টুল। মানে ল্যাসো টুল হচ্ছে সেম কালারগুলোকে সিলেক্ট করে। তো এই ল্যাসো টুলের সাহায্যে আমি যদি এখানে ক্লিক করছি, তিন রকম কালারই সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এই তিন কালার তো এক না, কিন্তু এদের ভিতরে সামান্য মিল আছে। তো এর সমাধান কি? যদি আমি সেম কালার সিলেক্ট করতে চাই, মানে তাহলে কি করব, আমরা টলারেন্সটা কমাই দেব। টলারেন্সটা আমি 15 করে দিচ্ছি, দিয়ে আমি ফাঁকা জায়গায় ক্লিক করে আমি আবার সিলেক্ট করছি। দেখেন 15 করাতে দুইটা লাইন সিলেক্ট করেছে, এইটাকে আবার সিলেক্ট করেনি। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? বিষয়টা কি? টলারেন্স এ দেখেন 15 করাতে দুইটা লাইন সিলেক্ট করছে, মানে হ্যাঁ বাড়িয়ে দেওয়া হলে কি হবে, চারটায় সিলেক্ট হয়ে যাবে, মানে সেম কালার সব সিলেক্ট করে ফেলবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সহজ হিসেব। দেখেন টলারেন্স বাড়ালে সেম কালার সব সিলেক্ট করবে, মানে যদি মিল থাকে, মনে করেন মিল থাকলে, ধরেন এই কালারের সাথে তো এই কালারে একটা মিল আছে, কিন্তু সেম কালার না, এটা একটু লাইট, এটা একটু ডার্ক, এটা ডার্ক কালার, এটা লাইট কালার, কিন্তু এদের ভিতরে মিল থাকায় দুই লাইনই সিলেক্ট করে ফেলেছে। এখন কথা হচ্ছে এটা যদি আমি 10 করে দিই, দেখেন তাহলে একটা ক্লিক করব, এই একই কালার সিলেক্ট হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারেননি কে কে? একটু হাত তোলেন তো, আমি তারে আলাদা করে বুঝাই। সবাই বুঝেছে তাই তো? টলারেন্স 10 করে দেওয়া হয়েছে। এবার দেখেন সেকেন্ড লাইন, এটাতে ক্লিক করলাম, এখানে কয় লাইন সিলেক্ট হয়েছে বলতে পারবেন? মাঝের দুই লাইন, কিন্তু দুই কালার কিন্তু সেম না, এদের ভিতরে ভিন্নতা রয়েছে। এর সমাধান কি? আমাদের টলারেন্স আরও কমায় দিতে হবে। এই দুইটার ভিতরে একদম প্রায় মিল রয়েছে। তো দেখেন এটা যদি আমি 3 করে দিই, তাহলে আমি যদি এটা ক্লিক করি, তাহলে দেখবেন এই লাইন আর সিলেক্ট হচ্ছে না, তার মানে একদম সেম কালারই সিলেক্ট হবে। তো টলারেন্স যত কম থাকবে এক্স্যাক্ট কালারটাই সিলেক্ট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে টলারেন্স কমানোটা বোঝেন যে এই ম্যাজিক ওয়ান টুলে ডাবল ক্লিক করলে একটা পপ আপ আসবে, সেখানে টলারেন্সটা কমাই দেওয়া যাবে। তো সবাই এটা ট্রাই করেন তো, আমি যেভাবে দেখালাম ওইভাবে ট্রাই করেন। দেখেন এখানে ডিফল্টভাবে এই কালারগুলো আছে, আপনারা এই কালারগুলোই নেওয়ার চেষ্টা করেন। এই সামান্য বিষয় নিয়ে অনেক সময় কাটানো হয়ে গেল, এবার পরের স্টেপে যাওয়া যাক। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল শিখলাম এবং ওর টলারেন্সের বিষয়টা আমরা ভালোভাবে বুঝলাম। টলারেন্স মানে কি, যে মানে ডিফল্টভাবে 32 থাকে, তো
32 থাকলে কি হয়, ওর কাছাকাছি কালারগুলোকে সিলেক্ট করে ফেলে। যত কমাই দিব, যদি 1 থাকে একদম এক্স্যাক্টলি সেম কালারই সিলেক্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা ল্যাসো টুলটা দেখবো। আচ্ছা, এটাতে থাকা অবস্থায় আমরা ল্যাসো টুলটা দেখি। ল্যাসো টুলের কাজ একদমই সহজ। আমি একটা বাউন্ডারি তৈরি করব, এর ভিতরে হচ্ছে যেই হচ্ছে শেপ থাকবে ওইগুলোই সিলেক্ট হবে। যদি কোনো শেপের কর্নার সিলেক্ট হয়ে যায়, ওই কর্নারটাই সিলেক্ট হবে। তো এর ভিতরে যেগুলো আছে সেইগুলোই সিলেক্ট হয়েছে। এবার চাইলে আমি এর কালারটা চেঞ্জ করতে পারি। এই যে মানে এই যে বাউন্ডারি ঘুরিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছি। এবার দেখেন, ভালো করে খেয়াল করেন, আমি এর ভিতরে এইটুকু রাখছি, এইটুকু সিলেক্ট হয়েছে। তো এটার কালার এখানে ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারছি। ল্যাসো টুলের কাজ আমাদের অত জরুরি না, জাস্ট ট্রাই করেন। এরকম একটা এই টুলে থাকা অবস্থায় একটা বাউন্ডারি তৈরি করেন এবং যেগুলো সিলেক্ট হয়ে যাবে সেগুলোকে এই জায়গায় ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। ল্যাসো টুল আমাদের জরুরি কোনো টুলস না, প্রয়োজনই পড়ে না তেমন। তো সেভাবে সবাই এটা ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করার চেষ্টা করেন। দেখলে ওই অর্ধ নিয়ে এসে নিয়ে হইলো না, আমি পরে নিয়েছি সামনে ভিডিও নিয়েছে। আগেরটা ব্যাটারি ডাউন হয়ে গেছে। ওকে, একদম সহজ বিষয়, বেশি সময় নিব না। ল্যাসো টুলের কাজটা বুঝেছেন না সবাই? এবার দেখেন, আগে ফিল অ্যান্ড স্ট্রোকটা আমি আরও ভালো করে বোঝাই দিই আপনাদের, এটা একটু বাদ রয়েছে। এই যে ফিল কালার, স্ট্রোক কালার এখান থেকে চেঞ্জ করার বিষয়টা আপনাদের দেখানো হয়নি। ফিল অ্যান্ড স্ট্রোকটা একদম ক্লিয়ার করি। এদিকে খেয়াল করেন, আমরা যখন একটা শেপ ক্রিয়েট করি, এই যে এটাতে শুধুমাত্র ফিল কালার আছে। কিভাবে বুঝতে পারছি আমরা? এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ফিল কালারে হচ্ছে গ্রিন কালার রয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি। আর স্ট্রোক কালারের মাঝে একটা দাগ রয়েছে, তার মানে এটা নান, ওখানে কোনো কালার নেই। এই যে এখানেও দেখলে বুঝতে পারবেন, এখানে দেখলেও বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা উপর থেকে কালার চেঞ্জ করা দেখেছি, তাই না? এই যে এখান থেকে কালার সোয়াসেস থেকে ডিফল্ট কিছু কালার থাকে, ওখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারছি। এখান থেকে স্ট্রোকও আমরা চাইলে কোনো একটা স্ট্রোক নিতে পারি, স্ট্রোকের পিডিটা বাড়াতে পারি। কিন্তু আমাদের এই নিচের এইটুকু ভালোভাবে বোঝা হয়নি, আমরা এটা এখন বোঝার চেষ্টা করব। এটার কালার ভিন্ন একটা কালার দিয়ে তাহলে বোঝাতে পারবো। একটা সবাই হচ্ছে বক্স ক্রিয়েট করে বোঝার চেষ্টা করেন। এদিকে খেয়াল করেন, আগে আমি একটা বক্স ক্রিয়েট করলাম এবং এর যে পিটিটা আছে এটা বাড়াচ্ছি। বাড়ানো যায় কয়ভাবে? 3 ভাবে। এই যে আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে মোটা হবে, ডাউন অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে চিকন হতে থাকবে। এরপর মাউসের কার্সর এখানে ডাবল ক্লিক করে আমরা নির্দিষ্ট একটা সংখ্যা লিখে দিতে পারি। যেমন আমি যদি এখন 50 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এটা 50 পিটিতে মোটা হলো। ডান সাইডে কিছু ডিফল্ট মাপ থাকে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা পাবেন। এটা আমি যদি 60 করি, দেখেন আরেকটু মোটা হলো, কিংবা 100 করি আরও মোটা হলো। তো 3 ভাবে দেখাইছি। আরেকভাবেও আছে, সেটা হচ্ছে মাউসের কার্সরটা এখানে রেখে চাকাটা ঘোরাতে হবে। কি মাউসের যে চাকা আছে না, ওইটা নিচের দিকে ঘোরালে চিকন হবে, উপরের দিকে ঘোরালে মোটা হবে। তো এভাবে ফিল অ্যান্ড স্ট্রোকের কালার থিকনেস মোটা চিকন করতে পারবেন। এবার খেয়াল করেন, এখানে যে অপশনগুলো আছে এগুলো আমি ভালো করে ক্লিয়ার করব, সবাই একটু মনোযোগী হন। এইদিকে খেয়াল করেন, কেউ আর কম্পিউটারের দিকে তাকিয়েন না, এইদিকে খেয়াল করেন। তো এখানে উপরে আছে কোনটা, ফিল কালার না স্ট্রোক কালার? ফিল কালারটা উপরে আছে। দেখেন স্ট্রোকে একটা ক্লিক করছি, স্ট্রোকটা উপরে উঠে গিয়েছে। আবার ফিল কালারের উপর ক্লিক করছি, ফিল কালার উপরে আসছে। এখন উপরে উঠার মানে কি? আমি যদি এখন কোনো পরিবর্তন ঘটাই, যেমন এখানে নান করার অপশন আছে, এখানে ক্লিক করলে নান হয়ে যাবে। কোনটা নান হবে? যেটা উপরে থাকে। উপরে ছিল কোনটা? ফিল কালার। দেখেন আবার এখানে ক্লিক করলে কালার হবে। এটার পরিবর্তন ঘটবে কখন? যখন যেটা উপরে থাকবে। এখন দেখেন স্ট্রোকটা উপরে উঠালাম, উঠিয়ে আমি নানে ক্লিক করছি, এটা স্ট্রোক গায়েব হয়ে যাচ্ছে, নান হয়ে যাচ্ছে। আবার ব্ল্যাকে ক্লিক করছি, এসছে, কিন্তু এটা আবার সেই ডিফল্টে 1 পিটিতে হয়েছে, এই জন্য আপনাদের চোখে পড়ছে না। এটা আমি একটু মোটা করে দিই,
তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে উপরে নিচের করার অপশন। এরপরে ডান সাইডে একটা অপশন আছে, এটা হচ্ছে সোয়াইপ ফিল অ্যান্ড স্ট্রোক। তো এটা ক্লিক করলে আমাদের কালোর জায়গায় হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে, ব্ল্যাকের জায়গায় অরেঞ্জের জায়গায় ব্ল্যাক। এখানে ক্লিক করলে এটা পরিবর্তন হতে থাকবে। আশা করি এই অপশনটাও বুঝেছেন। এরপর এই জায়গায় একটা অপশন রয়েছে, এটা হচ্ছে ডিফল্ট। এটাতে ক্লিক করলে কি হবে, সাদা কালো হয়ে যাবে এবং স্ট্রোক কালার ব্ল্যাক হয়ে যাবে এবং 1pt হয়ে যাবে, আর ফিল কালার হোয়াইট হয়ে যাবে। এটা হচ্ছে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক কালার। তো আমি আবার কালার চেঞ্জ করছি এখান থেকে এবং স্ট্রোকটার পিটি একটু মোটা করে দিচ্ছি 80pt। এবার ফিল কালার দেখলাম, ফিল কালার নান করা দেখলাম। এর মাঝের এই অপশনটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আমরা কোন ফিলে আসি না স্ট্রোকে আসি, কেউ বলতে পারবেন? স্ট্রোকে আসি। কিভাবে বুঝছি? স্ট্রোকটা উপরে রয়েছে। তো এখানে আমি যদি এখন গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট হচ্ছে দুই কালারের মিশ্রণ। এখানে ব্ল্যাক ডান সাইডে এবং বাম সাইডে হচ্ছে হোয়াইট, এই দুইটা কালারের একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবং আমি চাইলে এখানে সোয়াইপে ক্লিক করে এটা ফিল কালার স্ট্রোক কালার সোয়াইপ করতে পারছি। আশা করি ফিল অ্যান্ড স্ট্রোকের এই যে এই 3-4টা অপশন, এটা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। কারো কি আবার বোঝাই দিতে হবে? আচ্ছা, সবাই এটা ট্রাই করেন। একটা আমার মতো করে এরকম একটা বক্স ক্রিয়েট করেন, এটা ফিল কালার স্ট্রোক কালার সব কিছু নেন এবং আমি যা যা বললাম এটা ট্রাই করেন। আচ্ছা, আমি পরের স্টেপে যেতে চাচ্ছি। সবার তো ক্লিয়ার আগের বিষয়টা, তাই না? কারোর সমস্যা থাকলে মানে কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনি এখানে কোর্স করছেন টাকা দিয়ে, আপনার সমস্যা থাকলে আপনার সমাধান করার দায়িত্ব আমার। সমস্যা থাকলে হাত তুলবেন যে আমার সমস্যা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ কোনো কিছু বাদ রেখে আমরা এগোতে চাই না। এবার খেয়াল করেন, আমাদের পরের স্টেপটা হচ্ছে পাথফাইন্ডার একটা প্যানেল। ভালো করে খেয়াল করেন, পাথফাইন্ডার একটা প্যানেল। এটা যদি না থাকে, এই যে পাথফাইন্ডার, এটাকে বলে একটা প্যানেল। এটা আমরা খুঁজে বের করব কিভাবে? উইন্ডোতে যাব, এখানে সব ধরনের প্যানেল খুঁজে পাওয়া যায়। আচ্ছা ভাই, আমি যখন নতুন কিছু দেখাবো তখন নিজে ট্রাই করার দরকার নেই, আগে সম্পূর্ণটা দেখেন। আমি যে কোথা থেকে খুঁজে বের করছি, উইন্ডোতে যাচ্ছি, এই জিনিসটা আপনি স্কিপ করে যাচ্ছেন, আপনি কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন, তাহলে হইলো? এদিকে খেয়াল করেন, আমি কোনো একটা প্যানেল খুঁজে পেতে হলে উইন্ডোতে যাব। উইন্ডোতে সব ধরনের প্যানেল আছে। আমাদের এখন দরকার হচ্ছে পাথফাইন্ডার কোথায়? এই যে, হ্যাঁ, পাথফাইন্ডার এখানে। তো এটাই ক্লিক করলে আমাদের পাথফাইন্ডারটা চলে আসবে। এখন পাথফাইন্ডারটা আমার এই যে এরকম, এটাকে যদি আমরা ডান সাইডে সেট করতে চাই, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখেন, এটা যদি ডান সাইডে সেট করতে চাই, এভাবে নিয়ে যাবেন, যেখানে সেট করতে চান সেখানে ছেড়ে দিতে হবে। যখন ব্লু হবে তখন অনেক সময় এখানে 2 লাইনও করা যায়। আমি এটা টেনে নিয়ে আসলাম, এখানে চাইলে আরেক লাইনও করা যাবে, এই যে 2 লাইন। কিন্তু এটা আমাদের ওয়ার্ক স্পেসটা কমিয়ে দেয়, মনিটরের ওয়ার্ক স্পেসটা কমিয়ে দেয়। তো এটা আমি 1 লাইনে রাখার চেষ্টা করব। তো এখানে পাথফাইন্ডারটা ওপেন করলাম। এরপর আমরা পাথফাইন্ডারের কাজগুলো বোঝার চেষ্টা করব। একদম সহজ বিষয়। আমাদের কম্পিউটারে যা হচ্ছে এইসব সফটওয়্যার বানিয়েছে না, এগুলো সব ইজি। আপনারা একটু চেষ্টা করেন, 15-20টা ক্লাস ট্রাই করেন, দেখবেন সব কিছু একদম পানির মতো ইজি হয়ে যাচ্ছে। অনেকে মনে করে যে কম্পিউটার হয়তো অনেক কঠিন, আসলে আমরা সময় দিয়ে কাজ শিখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সবাই সময় দেয় না, তাই পারেন। এদিকে খেয়াল করেন, আপনি যাই শিখতে চান আপনি সবই শিখতে পারবেন কম্পিউটারে, শুধু আপনার সময় দিতে হবে যে কোনো সেক্টরে। সবই ইজি, এসব সফটওয়্যার মানুষ বানিয়ে ফেলছে, আর আমরা সেই সফটওয়্যারে কাজ করতে পারবো, তাই যদি আমরা এত দ্বিধা হীনমন্যতা পোষণ করি তাহলে তো হলো না। এদিকে খেয়াল করেন, আমি একটা শেপ রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। এটাতে 2টা কালার রয়েছে। এই যে ফিল কালার কি বলেন তো? সাদা কালো, গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা আমি নান করে দিচ্ছি এবং ফিল কালারে কনভার্ট করে অনলি ফিল কালার রাখছি। স্ট্রোক কালার আমি রাখবো না আপাতত। শুধুমাত্র এখানে কি কালার থাকবে? ফিল কালার। আপনারাও এটা নিবেন একটু পরে, আগে আমি কাজগুলো দেখাই।
আমি দুটো শেপ পাশাপাশি রাখছি। এভাবে তো অল্টার প্রেস করে সবাই দুটো শেপ পাশাপাশি রাখতে পারবেন। এবার আমি দুইটার কালার দুই রকম করছি, এই দুইটা সিলেক্ট করলাম, করে আমরা ওই পাথফাইন্ডার প্যানেলটা ওপেন করলাম, করে প্রথম যে প্যানেলটা আছে এর নাম হচ্ছে ইউনিট। এই আইকন দেখলেই বুঝতে পারবেন আসলে বিষয়টা হচ্ছেটা কি। এখানে ক্লিক করলে কি হবে বলেন তো, দুইটা এক হয়ে যাবে, উপরে যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে দুইজনেরই হয়ে যাবে। তো এই মানে দুইটা তো আলাদা আলাদা ছিল, আমরা গ্রুপ করলে কি হইতো, পরে আনগ্রুপ করে আলাদা করতে পারতাম, এবং গ্রুপ করলে দুইটা আলাদা। আচ্ছা দেখেন, গ্রুপ আর এই পাথফাইন্ডার মধ্যে পার্থক্যটা কি। আমি যদি এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি তাহলে দুইটা আলাদা করতে পারছি, তাই না? আবার চাইলে এটা আনগ্রুপ করে আবার আলাদা করতে পারছি, দুইটার কালারও ভিন্ন থাকছে। এমন কথা হচ্ছে আমি যদি এই দুইটা শেপকে এক করে ফেলি, ওই যে কি বলে ওটার, ওই যে ওয়েল্ডিং মেশিন আছে না, ঝালাই করা মেশিন, ওই দিয়ে মনে করেন এক করে ফেলবো, তাহলে কি করতে হবে, এই প্রথম অপশন ইউনিটে ক্লিক করতে হবে, তাহলে দুইটা এক হয়ে যাবে। এটা কিন্তু আর আনগ্রুপ করেও কাজ হবে না, এটা এক হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইউনিটের কাজ, একদম সহজ বিষয়। এর পরের স্টেপটা একটু দেখি, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে গেলাম, দুইটা সিলেক্ট করলাম। এর পরের যে অপশনটা সেটা কি, মাইনাস ফ্রন্ট। এটাতে ক্লিক করলে কি হচ্ছে, আইকন দেখলে বুঝতে পারবেন, উপরের অবজেক্টকে কেন্দ্র করে মানে নিচেরটা কেটে ফেলবে উপরেরটার সাপেক্ষে, ঠিক আছে? উপরে যে শেপটা ছিল, ব্লু যে শেপটা, এই শেপকে কেন্দ্র করে নিচেরটা কেটে ফেলেছে। এই দেখেন, এখানে ক্লিক করলাম, নিচেরটা কেটে ফেলেছে। এখন এটা এরকম, আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন ভালোভাবে। এরপর এই দুইটা সিলেক্ট করলাম, আর এই অপশনগুলো কাজ হবে দুইটা অবজেক্টে সিলেক্ট থাকতে হবে। এরপরে আছে এটার অপশনের আইকন দেখে আশা করি বুঝতে পারছেন, দুইটার কমন যে এইটুকু অংশ সেইটুকু থাকবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে। দেখেন কমন, দুইটার কমন ছিল কোনটুকু, এই যে মাঝখানের এইটুকু ডিলিট হয়ে যাচ্ছে, এইটুকু ডিলিট হয়ে যাচ্ছে। তো এটার কাজ হচ্ছে এটা। আর পরের অপশন কি, কমনটুকু ডিলিট হবে, বাদ বাকিগুলো থাকবে। সহজ হিসেব। এরপরের অপশনগুলো একটু অ্যাডভান্স, এইগুলো বোঝাবো, তার আগে এটা আগে উপরের চারটা আগে ভালো করে বোঝার চেষ্টা করেন। উপরের চারটা আগে ভালো করে নিজে ট্রাই করেন, দুটো শেপ নেন, প্রত্যেকটা ট্রাই করেন। দুইটা শেপ নিয়ে প্রথমে দুটা ইউনিট করেন, মাইনাস ফ্রন্ট করেন, দুইটা কমন জায়গা রাখেন, মাইনাস কমন জায়গা কেটে ফেলেন। আচ্ছা, আমরা ট্রিমটাও দেখলাম ভালোভাবে। এবার দেখেন, আপনারা বারবার হচ্ছে শেপ নেওয়ার দরকার নেই, জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন, তারপরে আবার ওইটা দিয়েই কাজ করতে পারবেন। এবার দেখেন, এই দুইটা সিলেক্ট করে আমি এখানে কি আছে, মার্স। এই মার্স আর ট্রিম আপনাদের কাছে একই মনে হতে পারে, এটা আরও পরবর্তীতে আরও ভালোভাবে বোঝাবানে। এই মার্স আর ট্রিম আলাদা, ঠিক আছে? আনগ্রুপ করছি, দেখেন মনে হবে যে ট্রিম আর মার্স তো একই রকম, ট্রিমেও যে কাজ হলো মার্সেও তাই হলো। এটা অনেক বেশি মাল্টিপল অবজেক্ট থাকলে এটা বোঝানো যায়, এটা আমি পরবর্তীতে আপনাদের বোঝাবানে। ওকে, এই মার্স অপশনটা আমি পরবর্তীতে বোঝাবানে। এটা ট্রিম মনে হচ্ছে এখন একরকম, কিন্তু পরবর্তীতে লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের এটা প্রয়োজন পড়বে না। এখন দেখালে আপনাদের এটা আরও অনেক কিছু দেখিয়ে তারপর এটা দেখানোর প্রয়োজন হচ্ছে। তো এই অপশনগুলো আমাদের তেমন ব্যবহার হয় না, এখানে আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে এই মার্স অপশনটা, কিন্তু আমি ওইটাই স্কিপ করছি আপাতত, কারণ ওইটা আপনাদের এখন বললে আপনাদের মাথায় আসবে না, আরও অনেক কিছু দেখানোর পরে ওইটা বলতে হবে। তো এখানে এই অপশনগুলো তো দেখলেন, বুঝলেন, এটাও বুঝলেন, ডিভাইড অপশন, ট্রিম অপশন, মার্স অপশন সবই বুঝলেন। এটা বাদ রয়েছে, মার্সটা পরে দেখাবানে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্টটা শিখব। অ্যালাইন মানে কি দেখেন, অ্যালাইনমেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি একটা শেপ ক্রিয়েট করছি, এই শেপটাকে আমি চাচ্ছি আর্টবোর্ডের একদম মাঝে নিয়ে আসবো। এটা কিভাবে সম্ভব, এই যে উপরে এটাকেও অ্যালাইনমেন্ট বলে, এটার আবার প্যানেল আছে। আমাদের কাজের সুবিধার্থে
কমন যে প্রয়োজন পড়ে ওইগুলো এই কন্ট্রোল প্যানেলে চলে আসে। যেমন এই যে এখানে এই অপশনগুলো রয়েছে, এগুলোকে বলে অ্যালাইনমেন্ট। তো এর একটা প্যানেল আছে, প্যানেলটা আমি এখান থেকেও নিতে পারি অথবা উইন্ডো থেকে এই যে অ্যালাইন নামে এটাতেও ক্লিক করতে পারি। তো এই প্যানেলের কাজ আমরা এখন দেখব। সবাই এদিকে খেয়াল করেন, আমি একটা বক্স বা শেপ ক্রিয়েট করেছি, এটাকে আমি চাচ্ছি আর্টবোর্ডের বামে নিব, তাহলে এখানে ক্লিক করতে হবে। হরিজন্টাল অ্যালাইন লেফট, তাহলে বামে, আর্টবোর্ডের একদম বামে নিখুঁতভাবে অ্যালাইন হয়ে যাবে বামে। এটাতে ক্লিক করলে মাঝে আসবে, আর্টবোর্ডের একদম মাঝ বরাবর। এটা এটা কোন দিকে বলেন তো? চওড়ার দিক থেকে মাঝামাঝিতে আসবে। এরপর এটা ডান সাইডে যাবে, আর এটাতে ক্লিক করলে একদম আর্টবোর্ডের টপে যাবে। এটাতে ক্লিক করলে কি হবে? মাঝে আসবে। এখন আমি চাচ্ছি এই শেপটাকে একদম এই সেন্টারে আনবো, তাহলে কি করতে হবে বলেন তো? প্রথমে ক্লিক করতে হবে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর তারপর এটা ক্লিক করতে হবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে একদম মাঝে আসবে। আর এটা তো নিচে আসবে, এটা সিলেক্ট থাকতে হবে অবশ্যই। এটাতে ক্লিক করলে নিচে, এটাতে ক্লিক করলে উপরে, এটাতে ক্লিক করলে বামে, এটাতে ক্লিক করলে ডানে। এগুলো তো আইকন দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এই 6টা অপশন সবাই ট্রাই করেন, এরপরে আমরা এইগুলো দেখব। একটা বক্স ক্রিয়েট করে ওটা আর্টবোর্ডের মাঝে, উপরে, নিচে এই সব দিকে নেওয়ার চেষ্টা করেন। ভিতরে নিয়ে এসে বসে অ্যালাইনমেন্টের এই বিষয়টা তো ক্লিয়ার, তাই না? উপরের লাইন সবার ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, সবাইকে মাঝে আনতে পারছেন? এই শেপটাকে একদম মাঝে নিয়ে আসেন তো, একবারে নিয়ে আসেন তো। এই যে ফাঁকা জায়গায় বাইরে নিয়ে যান, নিয়ে যে একদম এই দুইটাতে ক্লিক করবেন, এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুইটাতে ক্লিক করলে একদম আর্টবোর্ডের মাঝে আসবে। হয়েছে? আচ্ছা, হয়ে থাকলে আমি পরের স্টেপে যাই। দেখেন পরের এই লাইনগুলা, এখানে এগুলো অতটা প্রয়োজন পড়ে না। এই যেমন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, আমাদের প্রয়োজন হচ্ছে এইটা, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এই দুইটা বেশি প্রয়োজন পড়ে। তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আমি এইগুলোকে আরও ছোট করি, শিফট ধরে এটাকে আর একটু ছোট করছি, করে বোঝানোর চেষ্টা করি। আমি এলোমেলোভাবে কয়েকটা এর কপি নিলাম, এবার এই সবগুলোকে ধরলাম। আমি চাচ্ছি এইগুলোকে সব এক লাইনে আনবো। কিভাবে সেটা? এইটাতে ক্লিক করতে হবে, হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, না ডিস্ট্রিবিউট না, এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তাহলে দেখেন এক লাইনে আসলো। এবার এর মধ্যকার যে দূরত্ব, কোনোটায় বেশি ফাঁকা, কোনোটায় কম ফাঁকা, এটাকে একদম অ্যাকুরেট মাপে আনার জন্য কি করতে হবে? এই অপশনটা, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। দেখেন এদের মধ্যকার দূরত্ব সবগুলো সেম। এই একই জিনিস ওই ডান সাইডের মাঝেরটাও হয়। দেখেন আমি আরেকটা শেপ ড্র করছি এবং এটা ডুপ্লিকেট নিচ্ছি কয়েকটা এলোমেলোভাবে, সরি। আমি এগুলো এলোমেলো করলাম। এবার এটাতে ক্লিক করলে কি হবে? আড়াআড়ি যা আছে সবগুলো এক লাইনে আসবে। এরপর এদের মধ্যকার দূরত্ব যদি সমানে করতে চাই তাহলে এইটাতে ক্লিক করতে হবে। সবাই ট্রাই করেন তো এই দুইটা ভালোভাবে।
আচ্ছা, আজকে সময় হয়ে গিয়েছে 2টা থেকে 4টা, আমাদের ক্লাসটা শুরু হয়েছে আজকে 10-এ। আপনারা অনেকে লেট করছেন, আমি বুঝতে পারছি। দুপুর টাইমটা আসলে বাসা থেকে খাওয়া দাওয়া করে এসে আসা, অনেকের বাসা দূরে, খাওয়া দাওয়া করে আসাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, আসা একটু লেট হয়ে যাবে, এটা স্বাভাবিক। এখন 2:30টা থেকে করার বিষয়ে বলছিলাম, এটা কি করা ঠিক হবে? কারোর কি সমস্যা আছে? কিছুদিন পরে? কারণ হ্যাঁ, 4টা থেকে 5টা থেকে কাজ আছে, এখান থেকে ধরুন আচ্ছা। অন্যান্য দিন 1-10 মিনিট বাড়তি ওকে, ওকে, ওকে। সবার মতামত। আচ্ছা, সবাই মতামত দেন। মানে 1 তারিখের দিকে করেন, গরমের আড়াইটা থেকে করব কিছুদিন পরে নাকি? ওকে, ঠিক আছে, 2টা থেকেই থাকুক নাকি? ওকে, 1 তারিখের পরের থেকে আপনি হচ্ছে যে ওইটা কবে করা হবে ওই সবাই যখন বলবে তখন দেখা যাবে। এখন দেখেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সফটওয়্যার? প্রথমে দেখে মনে হচ্ছিল কত টুলস, কত প্যানেল, এগুলো দেখে কঠিন মনে হচ্ছিল। আসলে কাজ কিন্তু খুবই সহজ, সিম্পল। এর কাজ যদি আপনি শিখে যান, এভাবে আপনারা কততম ক্লাস করছেন আজকে? 4র্থ ক্লাস। এর ভিতরেই অনেক কিছু শিখেছেন। আমি এটা বলছি না আপনার মাথায় সব কিছু গেঁথে গিয়েছে, যা দেখাইছি সব কিছু মনে থাকবে না, কিন্তু আমরা এই টুলসগুলোই কিন্তু প্রতিনিয়ত রিপিট করব। সেহেতু আপনাদের চিন্তা নাই, আপনারা শুধু রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করেন। দেখেন, একটা ক্লাস যদি কোনো কারণে মিস করেন, তাহলে কি এই যে প্রত্যেকটা বিষয় আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দেওয়া, এটা কি বাসায় কভার করা সম্ভব? বাসায় করতে গেলে এগুলো ধৈর্য থাকে না আমাদের। তো কোনো জরুরি কাজ ছাড়া আপনারা ক্লাস মিস দিয়েন না, আর ক্লাসে চেষ্টা করেন 2টার ভিতরে পৌঁছানো। 2টার পরে আসলে আপনি মিস করবেন। আর আমি ক্লাসে অনেকে মানে না আসলে মনে হয় যে একটু পরেই শুরু করি, আর 2-1জন আসুক, এরকম মনে হয়। তো ক্লাসের যে টাইমটা এটা ঠিক রাখবেন, সবাই 2টার ভিতরে পৌঁছানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি।